আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, ভাইবা মডেল 3-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো অর্থাৎ 3টি সেকশনে আমি আজকের ভিডিওটাকে ভাগ করেছি। প্রথম সেকশন হচ্ছে শিক্ষা প্রশাসন, যেটা ক বিভাগ নামে উল্লেখ করেছি। শুরুতে প্রশ্ন নম্বর 1 হচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মূল দায়িত্ব কি? উত্তর হলো প্রতিষ্ঠানের প্রশাসনিক তদারকি করা, বাজেট অনুমোদন করা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 2, এমপিও এর পূর্ণ রূপ ও এর তাৎপর্য কি? উত্তর, এমপিও এর পূর্ণ রূপ হলো মান্থলি পে অর্ডার। এটি বেসরকারি শিক্ষকদের সরকারি বেতন ভাতা সরকারি আদেশ। এর প্রধান তাৎপর্য হলো শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত নিশ্চয়তা প্রদান করা। প্রশ্ন নম্বর 3, একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শিক্ষকদের অনুপস্থিতি কিভাবে রোধ করবেন? উত্তর, বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানে সহানুভূতিশীল হওয়া, তবে নিয়ম ভঙ্গ করলে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। পরের প্রশ্ন নম্বর 4, প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা কিভাবে বজায় রাখবেন? উত্তর, সরকারি অডিট বিধিমালা অনুসরণ করে, ক্যাশ বই নিয়মিত হালনাগাদ করে এবং এসএমসি বা ম্যানেজিং কমিটি এর অনুমোদন সাপেক্ষে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সকল লেনদেন পরিচালনা করে। প্রশ্ন নম্বর 5, সরকারি বিধি মোতাবেক একজন শিক্ষকের সাময়িক বরখাস্তের প্রক্রিয়া কি? উত্তর হলো, যদি কোনো শিক্ষক গুরুতর অপরাধ করেন তবে তদন্ত সাপেক্ষে গভর্নিং বডির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা যায়, তবে অবশ্যই সরকারি সার্ভিস রুল অনুসরণ করতে হয়। পরের প্রশ্ন নম্বর 6, প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা বা এপিএ কি? উত্তর, একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান কি কি লক্ষ্য অর্জন করবে তার লিখিত দলিলই হলো বার্ষিক কর্ম পরিকল্পনা। এটি প্রতিষ্ঠানের মান উন্নয়নে দিক নির্দেশনা দেয়। 7 নম্বর প্রশ্ন, ছুটির আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে প্রধান শিক্ষকের ক্ষমতা কতটুকু? উত্তর হলো, প্রধান শিক্ষক সাধারণ ছুটি বা নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে পারেন, তবে দীর্ঘমেয়াদী ছুটির ক্ষেত্রে অবশ্যই ম্যানেজিং কমিটি বা এসএমসি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। এবারে খ বিভাগ থেকে শিক্ষা নীতিমালা ও নেতৃত্ব সম্পর্কিত কয়েকটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 8, বর্তমান শিক্ষাক্রম বা কারিকুলাম সম্পর্কে আপনার ধারণা কি? উত্তর, বর্তমান শিক্ষাক্রম মূলত শিখন ফল ও অভিজ্ঞতা নির্ভর, যেটাকে কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম বলা হয়। এখানে মুখস্থ বিদ্যার চেয়ে হাতে কলমে শেখা এবং ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন নম্বর 9, একজন আদর্শ প্রতিষ্ঠান প্রধানের প্রধান 3টি গুণ কি কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? উত্তর হলো, দূরদর্শী নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও সততা ও নিরপেক্ষতা। এই 3টা গুণ খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। প্রশ্ন নম্বর 10, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর, বন্ধুত্বপূর্ণ তবে পেশাদার। শিক্ষক হবেন অভিভাবক ও মেন্টর, যাতে শিক্ষার্থীরা ভয় না পেয়ে তাদের সমস্যার কথা খোলাখুলি বলতে পারেন। প্রশ্ন নম্বর 11, প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আপনি কি পদক্ষেপ নেবেন? উত্তর, নিয়মিত শ্রেণীকক্ষ পরিদর্শন, শিক্ষকদের ইনহাউস ট্রেনিংয়ের আয়োজন করা, শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা এবং আইসিটি এর ব্যবহার বাড়ানো। প্রশ্ন নম্বর 12, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝেন? উত্তর হলো, শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী সহ সকল শিশুকে একই শ্রেণীকক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথে পাঠদানের ব্যবস্থা করাই হলো ইনক্লুসিভ এডুকেশন। প্রশ্ন নম্বর 13, স্মার্ট বাংলাদেশ গড়তে একজন শিক্ষকের ভূমিকা কি? উত্তর, স্মার্ট সিটিজেন তৈরির কারিগর হলো শিক্ষক। প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন শিক্ষার্থী তৈরি এবং তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই হলো শিক্ষকের মূল ভূমিকা। পরের প্রশ্ন হচ্ছে 14, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? উত্তর, সম্পূর্ণভাবে এনটিআরসিএ এর সুপারিশ ও সরকারি নীতিমালা অনুসরণ করে এবং নিয়োগ প্রক্রিয়া কোনো ধরনের অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হতে
না দিয়ে এই স্বচ্ছতা নিশ্চিত করা যায়। এবারে গ বিভাগে ভাগ করেছি যেটাকে, সেটা হচ্ছে সংকট ব্যবস্থাপনা ও ব্যক্তিগত দক্ষতা। প্রশ্ন নম্বর 15, প্রতিষ্ঠানে বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধে কি করবেন? উত্তর, সচেতনমূলক সভা করা, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। প্রশ্ন নম্বর 16, প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হলে আপনার প্রতিক্রিয়া কি হবে? উত্তর, এটি একটা চ্যালেঞ্জ। আমি ফলাফল বিশ্লেষণের মাধ্যমে দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করব এবং শিক্ষক ও অভিভাবকদের নিয়ে জরুরি সভা ডেকে কর্মপরিকল্পনা নেব, যাতে করে পরবর্তী বছর অবশ্যই রেজাল্টটি উন্নতি করা সম্ভব হয়। প্রশ্ন নম্বর 17, আপনার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক যদি রাজনীতিতে জড়িয়ে পড়েন আপনি কি করবেন? উত্তর হলো, সরকারি কর্মচারী বিধিমালা বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি শর্তাবলী অনুযায়ী দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া নিষিদ্ধ। আমি আইনগত নোটিশের মাধ্যমে তাদেরকে সতর্ক করব। প্রশ্ন নম্বর 18, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য ফান্ড কিভাবে সংগ্রহ করবেন? উত্তর, সরকারি বরাদ্দ ছাড়াও ডোনার বা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে তহবিল সংগ্রহের চেষ্টা করব, তবে সবসময় স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রশ্ন নম্বর 19, মাল্টিমিডিয়ার ক্লাসরুমের সুফল কি? উত্তর, এটি পাঠদানকে আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলে, যা শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 20, কেন আপনি এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিতে চান? উত্তর, এটি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে হবে এভাবে যে, আমার প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা ব্যবহার করে আমি এই প্রতিষ্ঠান থেকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। প্রশ্ন নম্বর 21, একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, আপনি কি কোনো অনৈতিক চাপের মুখে মাথা নত করবেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হলো, এক কথায় বলতে গেলে না, আমি কখনোই অনৈতিক চাপের কাছে মাথা নত করব না। একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা এবং সরকারি বিধিমালার প্রতি অনুগত থাকা। আমি অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করব যে নিয়ম বহির্ভূতভাবে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে যদি চাপ অব্যাহত থাকে তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং প্রয়োজনে আইনি সুরক্ষার ব্যবস্থা নেব। সততা ও আইনি কাঠামোই আমার কাজের মূল ভিত্তি। এবারে আজকের সবশেষ প্রশ্ন নম্বর 22, স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিরোধ হলে আপনি কিভাবে সমাধান করবেন? এটিও একটি খুবই মানসিক দক্ষতার প্রশ্ন। উত্তর হলো, মতবিরোধ নিরসনে আমি আলোচনার পথ বেছে নেব। প্রথমে আমি কমিটির সদস্যদের দৃষ্টিভঙ্গি ধৈর্য সহকারে শুনবো এবং তারপর সরকারি প্রবিধান বা নীতিমালা অনুযায়ী আমার যুক্তি ও বাস্তব চিত্র তুলে ধরব। আমি তাদের মনে করিয়েও দেব যে কমিটির সদস্যদের এবং প্রধান শিক্ষকের উভয়েরই অভিন্ন লক্ষ্য হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গল। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আমি সরকারি পরিপত্র ও বিধিমালা অনুসরণ করব। ব্যক্তিগত ইগো নয়, বরং প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আমার প্রধান কৌশল হবে। সম্মানিত স্যারগণ, এর সাথে আজকের মতো শেষ করছি ভাইবা মডেল 3। সকলের শুভকামনায় এবং উত্তরোত্তর মঙ্গল কামনায় আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।